2023-এ রামনবমীর মিছিলে অশান্তির ঘটনা, আর সেই ঘটনায় গতকাল প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলীকে গ্রেফতার করল এনআইএ। এনআইএ সূত্রে দাবি, রামনবমীর দিন অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে সাকির আলীর বিরুদ্ধে। তল্লাশির সময় প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীর বাড়ি থেকে 20টিরও বেশি কার্তুজ পাওয়া গিয়েছে। কেন এই কার্তুজ রাখা হয়েছিল? তাহলে কি তার লাইসেন্স রয়েছে আগ্নেয়াস্ত্রের? খতিয়ে দেখছে এনআইএ। সাকির আলী নিজে রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। গতকাল যে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল অপরূপা পোদ্দারের রিষড়ার বাড়িতে, গতকাল সকালে পৌঁছে গিয়েছিলেন এনআইএ অফিসাররা। গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী, তল্লাশি শুরু হয়। আর এরপর প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীর গ্রেপ্তারির খবর সামনে আসতেই বিক্ষোভ শুরু হয়। সাকির আলীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তার অনুগামীরা। অপরূপা পোদ্দার তিনি নিজে বেরিয়ে আসেন বাড়ির বাইরে, পুলিশের সঙ্গে বচসা বাঁধে, মহিলা পুলিশ কর্মীকে কার্যত হেনস্থা করেন তিনি। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? গতকাল সাময়িক গ্রেপ্তারি আর তারপর পুলিশকে ধাক্কা মারায় প্রাক্তন তৃণমূল সাংসদকে আজই থানায় তলব করা হয়েছে, শ্রীরামপুর থানায় ডেকে পাঠানো হয়েছে তাকে। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কখন ডেকে পাঠানো হয়েছে অপরূপা পোদ্দারকে? দেখো, যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আজকে বেলা 11:30 নাগাদ শ্রীরামপুর থানাতে ডেকে পাঠানো হয়েছে অপরূপা পোদ্দার, যিনি হচ্ছেন আরামবাগের প্রাক্তন সাংসদ ছিলেন। সেই অপরূপা পোদ্দার, তাকে কিন্তু আজকে শ্রীরামপুর থানায় ডেকে পাঠানো হয়েছে। ঘটনার সূত্রপাত গতকাল আমরা জানি যে এনআইএ যখন তার স্বামী সাকিরকে গ্রেফতার করতে আসে, সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে একটা বচসার মতো পরিস্থিতির সৃষ্টি হয় এবং পুলিশকে হেনস্থা করা হয়, এবং তার পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি স্বতঃপ্রণোদিত হয়ে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে যে পুলিশকে ধাক্কা মারার একটি অভিযোগ দায়ের করা হয়, এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে হচ্ছে আরামবাগের প্রাক্তন সাংসদ, তাকে ডেকে পাঠানো হয়েছে। এখনো তিনি যাবেন কি যাবেন না এ বিষয়ে পুরোটা এখনো জানা যায়নি, কিন্তু আজকে তাকে যাওয়ার জন্য ডাকা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই নোটিশ দিয়েছে। তো গতকাল আমরা দেখেছি যে যখন এই রিষড়ার বাড়িতে এনআইএ পৌঁছয়, তখন কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং যারা অপরূপা পোদ্দার এবং যারা তার স্বামীর অনুগামী, তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন, এবং তার মাঝখানেই পুলিশের সঙ্গে অপরূপা পোদ্দারের একটা বচসার পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশকে হেনস্থা করা হয় এবং ধাক্কা মারার অভিযোগ রয়েছে, এবং এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতেই আরামবাগের প্রাক্তন সাংসদ, তাকে আজকে ডাকা হয়েছে। ধন্যবাদ অর্ণব। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? কোন ঘটনার প্রেক্ষিতে গতকাল অপরূপা পোদ্দারের স্বামীকে এনআইএ গ্রেফতার করলো? 2023 সালের ঘটনা। 2রা এপ্রিল রিষড়ায় রামনবমীর যে মিছিল, সেখানে অশান্তি ঘটে, ভাঙচুর হয়, ইট বৃষ্টি হয়, এমনকি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আর সেই মিছিল ঘিরেই দফায় দফায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সেই ঘটনাতে গতকাল গ্রেফতার করা হলো সাকির আলীকে, যেখানে তার বিরুদ্ধে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে এনআইএর কাছে। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অপরূপা পোদ্দার পুরোদস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে দলটাকে পুনর্গঠনে আবার সমস্ত রকমভাবে কাজ করছেন, তার স্বামীকে গ্রেপ্তার করা হলো। তো পুরনো থিওরি কালীঘাটের, যখনই কোনো অপরাধ করে আর যখনই কোনো এজেন্সি তাদেরকে ডাকে, সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা, এই একটা যে শব্দ লাগাতার তো তৃণমূল করে এসছে। পুলিশকে কেউ যেন আর প্রতীকী মেরুদণ্ড না দিতে পারে, তাদেরও সাহস দেওয়া দরকার। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে মন্তব্য আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের। বিশ্বাস করি যে পুলিশকে একটা নির্দিষ্ট ক্ষমতা দেওয়ার প্রয়োজন ছিল। পুলিশ সাহস পায়নি বলেই পুলিশকে আমরা ফাইল মাথায় দিয়ে লুকোতে দেখেছি। তারও আগে তোমরা যাদের নিয়ে আজকে আলোচনা করছো তাদেরই একজন, তোমার মনে আছে 2011 কি 12 সালে একজন ট্রাফিক পুলিশকে থাপ্পড় মেরেছিল, তারপর তার কিছুই হয়নি, সেই বার্তা চলে গিয়েছিল।
তারপর থানা থেকে গুন্ডা ছাড়িয়ে আনা, তারপর আমি তো গুন্ডা কন্ট্রোল করি, এই ধরনের কথাবার্তার মাধ্যমে বার্তা দেওয়া হয়েছিল দুষ্কৃতিকারীদের, গুন্ডাদের, যে তোমরাই কাজ করো, পুলিশকে আমি কন্ট্রোল করে নেব। সিগন্যালে দাঁড়াতে হয়েছিল বলে দুজন সাংসদ পুলিশের গায়ে হাত তুলেছিলেন, কিচ্ছু হয়নি। তোমার এখানে আমি বারবার বলে গেছি যে আমরা তথ্য দিয়ে দেখাতে পারি যে একটা অপারেশন উইদিন ইনভার্টেড কমার্স চালাবার আগে থানায় বলে দেওয়া হতো 8 ঘন্টা বেরোবেন না, আমরা অপারেশন করে বেরিয়ে যাব, তারপর পুলিশ আসতো। এটা গেল একদিক। সুমন, আমি মহামান্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ দিতে চাইবো, কারণ প্রথম কাদাটা উনি দেখিয়েছিলেন। উনি বলেছিলেন ঢাকি সহ বিসর্জন দিয়ে দেব, এবং তাই হয়েছে। যেখানে যেখানে হাত দিয়েছেন উনি, সেখান থেকে ভকভকিয়ে পাক উঠেছে। এটা গেল প্রথম দিক। আর আরেকটা কথা হচ্ছে, এই যে তুমি দেখাচ্ছ এনআইএ যে কেসটা করছে, এটা কিন্তু পুরনো একটা তদন্ত। তার সঙ্গে আমাকে এখানে ববিদা বসে আছে। ববিদা, তোমার মনে আছে তুমি ধুলাগড়ের দাঙ্গার একটা মামলা করতে দিয়েছিলে। ধুলাগড়ে একেবারে ভয়ঙ্কর দাঙ্গা হয়েছিল, সেটাও চেপে দেওয়া হয়েছিল। আজকে যে পুলিশকে যদি ক্ষমতা দেওয়া হয়, আমাদের কোনো আপত্তি নেই। আমি সেই পুলিশকে তো দেখেছি, আরজি কর আন্দোলনের সময় ডাক্তারবাবুরা লালবাজার অবরোধ করলেন, পরের দিন 15ই আগস্ট বন্দে মাতরম বেজে উঠলো ভোরবেলায়, পুলিশ ব্যারিকেডের ওপরে তারা উঠে দাঁড়িয়ে স্যালুট করছে। সেই দিনের ঘটনা, পুলিশ কমিশনারকে মেরুদণ্ড দেওয়া হয়েছিল। আমি চাই আর কখনো কোনো তদন্তের কারণে পুলিশকে মেরুদণ্ড যেন না দেওয়া হয়। নবান্ন অভিযানে যেভাবে মারধর করা হয়েছিল, 8 জনকে গ্রেফতার করা হয়েছিল, তারও তদন্তভার নেওয়া উচিত এনআইএর। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে গতকাল এই দাবি করলেন তৃণমূলের প্রতিনিধি প্রদীপ্ত মুখোপাধ্যায়। নবান্ন অভিযানে দেবজিৎ চট্টোপাধ্যায়কে যেভাবে ফেলে মারা হয়েছিল এবং দীপ সরকার সহ পরবর্তীকালে 8 জন গ্রেপ্তার হয়েছিল, আমি তো মনে করি এনআইএ কে আজকে সেটা নেওয়া উচিত। খুব ভালো কথা। তাহলে তুমি এটাও বলো যে সিদ্দিকুল্লাহর সভায় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে জাস্টিফাই করেছিলেন, 5 জন আইপিএস এর মাথা ফাটানো হয়েছিল, হাফ গ্লাস ফুল ছিল, আমি হাফ গ্লাস সাংবাদিকরা প্রেস ক্লাবে আশ্রয় নিয়েছিল। ঠিক বলেছো তোমরা, ওটা বলেছো তো, ওটা বলেছো হাফ গ্লাস ফুল ছিল, আমি হাফ গ্লাস এমটিটাকে ফিল করার চেষ্টা করলাম। লাস্ট ওয়ার্ড, আমি দাদাকে দেখে, দাদার নামও ববিদা, আমি ববিদাকে দেখে ভাবছি আরে তো ডবল ববি, এক ববি শামসের মাধ্যমে, দোয়াত কালীর মাধ্যমে দেখি দিব্য আছে, আর এক ববি 6 বছর সাসপেন্ড ছিল না 5 বছর সাসপেন্ড ছিল, সে আবার বিজেপির নেতা। না, ওইটা হচ্ছে জিহাদি ভাবে, এটা হচ্ছে রাষ্ট্রবাদী ভাবে, বুঝলেই হবে। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত 2023 সালে সিবিআইয়ের হাতে গ্রেফতারও হয়েছিলেন কালীঘাটের কাকুকে, তা প্রথমবার সামনে এনেছিলেন তিনি। সেই তাপস মণ্ডলী এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে নিয়োগ দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন। সবই তো অভিষেক ব্যানার্জির নির্দেশেই সবকিছু হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষত এখনো দগদগে। গত 15ই জুন নিয়োগ দুর্নীতির মামলায় প্রায় 11 ঘন্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে চাঞ্চল্যকর দাবি করলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না শুনলে কেউ টাকা দিত না, তার নাম শুনেই তো টাকা দেওয়া হয়েছে। আপনার সাথে ডিরেক্টলি ডিল হয়নি, কিন্তু মানে ভায়া সুজয় কৃষ্ণ ভদ্র, ভায়া কুন্তল ঘোষ, এই টাকা পৌঁছেছে। হ্যাঁ, এবার সবটা পৌঁছেছে কিনা সেটা আমি কি করে বলবো, তবে কিছু না পৌঁছালে কাজ শুরু করতো না, টাকার চাপ দিত, তাড়াতাড়ি টাকা পাঠাও, সাহেবকে টাকা দিতে হবে। এই নিয়োগ সংক্রান্ত 2023 সালের 19শে ফেব্রুয়ারি নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডল। এরপর 21শে ফেব্রুয়ারি সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর নাম শোনা যায় নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত তাপস মণ্ডলের মুখে। কালীঘাটের কাকু কে? সেটা কুন্তলজিকে বলবে, আপনি জানেন না? কালীঘাট নামটা জানি, নাম বলছে কি নাম? কি জানো, সুজয় ভদ্র নাকি নামটা শুনেছি, আমি চিনি না। নিয়োগ দুর্নীতি কাণ্ডেই তাপস মণ্ডলের মুখেই প্রথম কুন্তল ঘোষের নাম শোনা যায়। এরপরে একে একে গ্রেপ্তার হন কুন্তল ঘোষ, সুজয় কৃষ্ণ ভদ্ররা। এবার সেই তাপস মণ্ডলই বিস্ফোরক অভিযোগ করলেন। কুন্তল বলেছিল না, বারবার সিবিআই আমাকে চাপ দিচ্ছে অভিষেক ব্যানার্জির নাম বলার জন্য। মানে এটা কিরকম হলো, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। কুন্তলের ভাষাটা সেরকম হলো না, তাহলে ও তো ইনডাইরেক্টলি বলেই দিল যে আমার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ আছে। আর কাকু পেয়েছে, সব টাকা না পেলেও পেয়েছে, এটা অস্বীকার করতে পারছি না। এরকম কিছু হয়েছে, সেটা কুন্তল সবসময় দাদা 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 করতো, দাদা মানেই অভিষেক ব্যানার্জি। সব দাদার সাথে কথা হয়েছে, দাদার সাথে আলোচনা হয়েছে, দাদা অর্ডার দিয়ে দিয়েছে। দুর্নীতির টাকা কিভাবে পৌঁছতো সে বিষয়েও মুখ খুলেছেন তাপস মণ্ডল। মহিষবাথানে যে আমার অফিস ছিল, টাকাটা পৌঁছে যেত, কিংবা কুন্তল লোক পাঠাতো, আচ্ছা নিয়ে যেত।
আর আমি ওই ডায়েরিটা রেখেছিলাম যে যখন যা টাকাটা নিয়ে যাবে একটা সই করে সেটা এই ডায়েরিটা তো অলরেডি ইডির কাছে রয়েছে, অরিজিনাল ডায়েরি, যেখানে কুন্তল সই করেছে, অরবিন্দ রায় বর্মন সই করেছে, মানে 19,44,50,000 টাকা নিট হিসেবে। আমি পরেই জানতে পেরেছি যে ওই লিপস অ্যান্ড বাউন্সেই সব টাকাগুলো ঢুকেছে। সিবিআই তদন্তে উঠে আসে রীতিমতো রেড চার্ট বেঁধে স্কুলে চাকরি বিক্রি হয়েছিল এমন অভিযোগও সামনে আসে। অনেকেই কারি কারি টাকা দিয়েও চাকরি পাননি। এ নিয়ে 2021 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন বলে দাবি করেছেন তাপস মণ্ডল। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠি লিখেছিলাম। চিঠি কাকে পৌঁছেছিল? ছাত্রী বলল সুমিত নেবে না, সুমিত সব জানে। সুমিত আমাকে বলেছে যে আপনার টাকাটা যাতে আদায় হয় কুন্তলকে চাপ দিয়ে, সেই ব্যাপারে আমি একটা চেষ্টা নিচ্ছি, কিন্তু আপনাকে লাখখানেক টাকা খরচা করতে হবে। সুমিত রায় ওর যে অ্যাসিস্ট্যান্ট, আমি তো ওর সাথে একবার দেখা করেছিলাম এই ব্যাপারে। কেন? এই অর্গানাইজার টিচারদের ব্যাপারে। তখন তো দেখলাম সুমিত পাত্তা দিল না। সেই সত্যি দুর্নীতির মাথা অব্দি কি পৌঁছবে কেন্দ্রীয় এজেন্সি? সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের দুই শিবিরের মধ্যেও কি এবার ভাঙন ধরেছে? সোমবার বিধানসভায় অধিবেশন চলাকালীন যে প্রশ্ন উঠেছিল, গতকাল কুণাল ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে সেই জল্পনাই আবার নতুন করে শুরু হলো। কখনো দেখা যাচ্ছেন ওদের সঙ্গে যাচ্ছেন না, কখনো দেখা যাচ্ছেন আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে মিলে ভোট দিচ্ছি। আঙুর ফল টক। বিধানসভার অন্দরে তৃণমূল এখন দুভাগ, কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল। কিন্তু এর মধ্যে কোনো শিবিরেও কি ভাঙন ধরছে? কোনো শিবিরের সদস্যরা কি অন্য শিবিরমুখী হচ্ছে? দুপক্ষের বাকযুদ্ধে শুরু হয়েছে সেই জল্পনা। এর সূত্রপাত হয়েছিল সোমবার। বিধানসভার অন্দরে ঋতব্রত তৃণমূলের মধ্যেও দেখা গেছিল বিভাজন। সোমবার বিজেপি সরকারের দুটি বিল পেশ করেন অনগ্রসর শ্রেণীকল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। বিল পাশে ভোটাভুটি শুরু হতেই তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যেতে শুরু করেন ঋতব্রত তৃণমূলের সিংহভাগ বিধায়ক। কিন্তু এই শিবিরের 7 জন বিধায়ক আবার নিজের আসনেই বসে থাকেন। তাদের কয়েকজনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও কথা বলতে দেখা যায়। মঙ্গলবার এ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কুণাল ঘোষ। কে যাচ্ছে ওখানে? যাদের নিজেদের দুর্নীতি আছে তারা বাঁচতে যাচ্ছে তদন্ত থেকে। মূল উদ্দেশ্য তৃণমূলটাকে ডিস্টার্ব করা। ফলে যারা মনে প্রাণে ওই কালচারটার সঙ্গে মেলাতে পাচ্ছেন না, তাদের একটু অসুবিধা হচ্ছে। সেই কারণেই কখনো দেখা যাচ্ছে ওদের সঙ্গে যাচ্ছেন, কখনো দেখা যাচ্ছেন ওদের সঙ্গে যাচ্ছেন না, কখনো দেখা যাচ্ছেন আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে মিলে ভোট দিচ্ছি। পাল্টা এসেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফেও। এই আঙুর ফল টকের ধ্বজাধারীরা তারা কোথায় কি বলছেন, কোথায় বার্তা পাঠাচ্ছেন, কোথায় ফিলার পাঠাচ্ছেন, কোথায় গিয়ে সো কল্ড নেতা নেত্রীর 180 ডিগ্রি উল্টো দিকে কি অবস্থান নিচ্ছেন, এটা কলকাতার বিভিন্ন প্রান্তে হচ্ছে ছড়িয়ে পড়েছে। তা আপনারা একটু খোঁজ নিন, মানে কেউ কালীঘাটে যাওয়ার আগে কি করছেন, বা বেরিয়ে কি করছেন, বা কোথায় গিয়ে কি বলছেন, যে সবার জন্য দরজা ওপেন নয়। রাজ্য রাজনীতিতে কি আসতে চলেছে নতুন কোনো মোড়? সেটাই এখন দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। তারাতলায় বিপর্যয় নেপথ্যে বেশ কয়েকটি গাফিলতি রয়েছে বলে প্রাথমিক পর্যবেক্ষণে তুলে ধরেছে কলকাতা পুরসভা। আর অন্যদিকে এই দুর্ঘটনার পর নির্মীয়মান বিল্ডিংগুলি প্ল্যান অডিট করার জন্য কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। গতকাল সাউথ ক্যানাল রোডে নির্মীয়মান বিল্ডিংয়ে গিয়ে নথি খতিয়ে দেখল অডিট কমিটি। তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে মৃত্যু মিছিল। রোজগেরে সদস্যদের হারিয়ে অকুল পাথারে বহু পরিবার। আর তাদের কান্নায় যে প্রশ্নটা বারবার ফিরে আসছে তা হলো, এই বিপর্যয়ে দায় কার? কার গাফিলতিতে এতগুলো প্রাণ গেল? এই আবহে কলকাতা পুরসভার প্রাথমিক পর্যবেক্ষণে সামনে এসেছে ভয়ঙ্কর তথ্য। তুলে ধরা হয়েছে বেশ কয়েকটি গাফিলতির কথা। কলকাতা পুরসভার তরফ থেকে এইখানের যে প্রজেক্ট রয়েছে তারাতলার, সেটা দেখার পর যে রিপোর্ট জমা হয়েছে তাতে বেশ কয়েকটা গাফিলতির কথা উঠে এসছে, যার মধ্যে একটা হচ্ছে কনস্ট্রাকশন স্ট্রাকচার ওয়াজ ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট স্টিল ফ্রেম, সেটা বলা হচ্ছে। দ্বিতীয় বলা হচ্ছে ইমপ্রপার রিইনফোর্সমেন্ট কংক্রিট উইথ নট প্রপার থিকনেস। 3 নম্বরে যেটা বলা হচ্ছে দি ডিস্টেন্স বিটুইন স্টিল কলাম ওয়ার ওয়াইডার অ্যান্ড deviated from the sanction plan. আর চতুর্থ বলা হচ্ছে যে মুভ ওভার দ্য স্টিল ফ্রেম স্ট্রাকচার ইজ নট অ্যাজ পার স্পেসিফিক সাইজ। এই 4টে পয়েন্টের কথা বলা হচ্ছে। অর্থাৎ যে প্ল্যান অনুযায়ী বলা হয়েছিল, যে প্ল্যানের কথা বলা হয়েছিল, সেই অনুযায়ী কাজ হয়নি। পুরসভার বিল্ডিং বিভাগের দাবি, পোক্ত ইস্পাতের কাঠামোর উপর গোডাউনটি গড়ে না তোলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে সেটি। রিইনফোর্সড কংক্রিট প্রয়োজন অনুযায়ী যথেষ্ট পুরু ছিল না।
বিল্ডিং প্ল্যানের নকশা মেনে রাখা হয়নি স্টিল কলামগুলোর মাঝের দূরত্ব। একটি কলামের সঙ্গে অন্যটির তফাৎ তুলনামূলকভাবে বেশি ছিল। ইস্পাতের কাঠামোর ক্ষেত্রে নির্দিষ্ট মাপ মেনে না চলায় সেটি ভার রাখতে পারেনি এবং কার্যত ধস নেমেছে। এইভাবে আমাদের স্টিলের ভার্টিক্যাল মেম্বারগুলোকে আমরা প্রথমে দাঁড় করাই, তারপর ওর সাথে কানেকশন করে দিই হরাইজন্টাল মেম্বারগুলোকে। তারপর ওর উপর কি হয় যে আমরা রেনফোর্সমেন্ট গুলাকে প্রোভাইড করি এবং তার উপর আমরা কংক্রিটিং করি। এবার ধরুন আপনার ISMB 500 দরকার, আপনি করে দিয়েছেন কত 300, তার মানে এটা কমে গেল, 500-এর জায়গায় 300 হয়ে গেল, ছোট হয়ে গেল, তার মানে এটাকে আমরা বলি ইনএডিকুয়েট মেম্বার। এবার এডিকুয়েসি যদি বলতে হয় তাহলে আমাদের হচ্ছে যতটা দরকার ততটা প্রোভাইড করা হয়নি অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট। তারাতলায় বিপর্যয়ের পর কলকাতা ও আশেপাশের এলাকায় সমস্ত নির্মীয়মান বিল্ডিংয়ের প্ল্যান অডিট করার জন্য কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে, ব্রোকারদের দিয়ে এই কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করা তৃণমূল কংগ্রেস তার সমস্ত বিল্ডিং প্ল্যান এবং আন্ডার কনস্ট্রাকশন আমরা অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। মঙ্গলবার সাউথ ক্যানেল রোডে সিদ্ধা গ্রুপের একটি নির্মীয়মান বিল্ডিংয়ে গিয়ে নথিপত্র খতিয়ে দেখেন অডিট কমিটির সদস্যরা। তারাতলা বিপর্যয়ের পরে শহর জুড়ে যে সমস্ত বিল্ডিং কোথাও বিপজ্জনক অবস্থাতে রয়েছে কিনা বা অনুমোদন সঠিকভাবে রয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে অডিট টিম কিন্তু এসেছিল এই বেলেঘাটা 33 নম্বর ক্যানেল সাউথ রোডের সিদ্ধা অ্যাপার্টমেন্ট, এবং সেই সিদ্ধা অ্যাপার্টমেন্টের একটা নির্দিষ্ট বিল্ডিং সেখানে কিন্তু আন্ডার কনস্ট্রাকশন অবস্থাতে রয়েছে। সেখানেই এই অডিট যে কমিটি তারা এখানে আসেন। আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশ দমকল বিভাগের আধিকারিকেরা এবং কলকাতা পুরসভার যারা রয়েছেন বিল্ডিং বিভাগের তারাও কিন্তু এখানে রয়েছেন। সমস্ত নথিপত্র তারা খতিয়ে থাকেন, ইন্সপেকশন করেন এবং সেই ইন্সপেকশন করার পরে যেটা জানা যাচ্ছে যে এই অডিট রিপোর্ট কমিটি তারা একটি রিপোর্ট কলকাতা পুরসভাকে সাবমিট করবে। নির্মীয়মান সব বিল্ডিংয়ের প্ল্যান খতিয়ে দেখে হাই পাওয়ার কমিটির কাছে রিপোর্ট দেবে অডিট কমিটি। সেখান থেকে ছাড়পত্র পেলে তবেই ফের কাজ শুরু করা যাবে। অর্ণব মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।